কৌশানী তার মা প্রিয়াঙ্কা দেবী এবং বাবা নীলকান্ত বাবুর সঙ্গে গ্রামে বাস করে। নীলকান্ত বাবু গ্রামে কোনো কাজ না পাওয়ায় সে এখন ঝালমুড়ি বিক্রি করে আর যা টাকা রোজগার করে সেই টাকা দিয়েই সংসার চালায়। আর তারা সামান্যতেই খুশি ছিল। কিন্তু কৌশানীর বাবা ঝালমুড়ি বিক্রি করে বলে কৌশানীকে নানান রকমের কথা শুনতে হয়, কখনো ভালো আবার কখনো খারাপ। এমনই একদিন কৌশানী স্কুলে যায় আর তখন ক্লাসের মেয়েরা তাকে দেখে বলে, এই টিনা, ওই দেখ ঝালমুড়িওয়ালার মেয়ে চলে এসেছে, চল আমরা সবাই মিলে ওর কাছে যাই আর ওকে একটু অপমান করে আসি। আমি তো এটারই অপেক্ষা করছিলাম। আসলে তোদের বললাম না একটু পরেই মজা শুরু হবে, এবার দেখ কেমন মজা হয়। এই তোরাও চল সবাই, আমরা সবাই মিলে আজকে কৌশানীকে অনেক অপমান করব। এই বলে টিনা, পলি এবং ক্লাসের আরো বাকি স্টুডেন্টরা সবাই কৌশানীর কাছে গিয়ে ভিড় করে আর কৌশানী তাদের সবাইকে দেখে ভয় পেয়ে যায়। এই কি হয়েছে তোদের? তোরা আমার দিকে এভাবে তাকিয়ে আছিস কেন? দেখ, তোরা যদি আজকেও আমার সঙ্গে কোনো খারাপ ব্যবহার করিস তাহলে কিন্তু আমি আজকে সত্যি সত্যি ম্যাডামকে বলে দেব আর স্যারকেও বলে দেব যে তোরা আমার সঙ্গে প্রত্যেকদিন খারাপ ব্যবহার করিস, আমার বাবাকে নিয়ে সবসময় আমাকে অপমান করিস। এই চুপ কর তো, তোর বাবা তো গরিব, ঝালমুড়ি বিক্রি করে। ওই ঝালমুড়িওয়ালার কাছ থেকে আমি সবাইকে ঝালমুড়ি নিতে বারণ করে দেব। প্রত্যেকদিন আমাদের স্কুল গেটের সামনে চলে আসে আর আমাদেরকে ঝালমুড়ি নিতে বাধ্য করে যাতে তোদের ইনকাম হয়। কিন্তু আমি এবার সবাইকে বলে দেব যাতে তোর বাবার কাছ থেকে কেউ ঝালমুড়ি না কেনে। কিন্তু টিনা, তুই কেন সবাইকে মিথ্যা কথা বলবি? আর তাছাড়া আমার বাবা তো অনেক টেস্টি ঝালমুড়ি বিক্রি করে। তুই কি জানিস আমার মাও ঝালমুড়ি বিক্রি করে? আমার মা অনেক দূরের স্কুলগুলোতে ঝালমুড়ি বিক্রি করতে যায় আর রাস্তাঘাটেও ঝালমুড়ি বিক্রি করে। আমার বাবা বেশি দূরে যেতে পারে না বলে আমাদের স্কুলের সামনেই বসে। কিন্তু তোরা এরকম কেন করবি? ও বাবা, তাহলে যে তোর বাবা মা দুজনেই ঝালমুড়ি বিক্রি করে? আমি তো ভাবলাম যে তোর বাবা শুধু একাই বিক্রি করে। তার মানে তোরা এতটা গরিব তা তো জানতাম না। এই তোরা সবাই শুনে রাখ, কৌশানীর বাবা মাকে যেখানেই দেখতে পাবি সেখানেই সবাইকে বলে দিবি যে ওনাদের কাছ থেকে যাতে কেউ ঝালমুড়ি না নেয়। এভাবে সবাই কৌশানীকে রাগানোর চেষ্টা করে আর কিছুক্ষণের মধ্যে ক্লাসে ম্যাডাম চলে আসে আর সবাই স্টুডেন্টরা ভয়ে নিজেদের জায়গায় গিয়ে বসে পড়ে। কিন্তু তখনও কৌশানী তার বন্ধু বান্ধবদের কথা মনে করে কান্নাকাটি করে আর তার চোখে জল দেখতে পেয়ে ক্লাসে থাকা ম্যাডাম বলে, কি ব্যাপার কৌশানী, তুমি আমার ক্লাসে ডিস্টার্ব করছো কেন? তুমি এত জোরে জোরে কান্নাকাটি করছো, আমি তো ক্লাস করাতেই পারছি না। সব বাচ্চারা তোমার জন্য কোনো কথা শুনতেই পাচ্ছে না। কি হয়েছে কি তোমার? ম্যাডাম, আসলে আমার বাবা স্কুলের গেটের সামনে ঝালমুড়ি বিক্রি করে বলে আমাকে এই ক্লাসের সবাই অপমান করে আর আজকেও আমার সঙ্গে সেটাই হয়েছে। এরা সবাই আমাকে আর আমার বাবাকে অপমান করেছে। ওরা তো ভুল কিছু বলেনি, গরিবদেরকে গরিব বলবে না তো কি বলবে? তাছাড়া তুমি কি জানো এই ক্লাসে যতজন আছে সবাই কিন্তু অনেক ধনী। তোমার বাবার মতো কেউ ঝালমুড়ি বিক্রি করে না। একমাত্র তুমি আমাদের ক্লাসে গরিব, তোমার বাবা ঝালমুড়ি বিক্রি করে। আর তাছাড়া তুমি কি জানো আমিও গরিবদেরকে পছন্দ করি না। ম্যাডাম, আমার বাবা তো এর মতো গরিবদের সঙ্গে মিশতেই বারণ করে দিয়েছে আর বলেছে কোনো গরিবদের সঙ্গে দেখা হলে তাদেরকে একদম নিজের থেকে দূরে সরিয়ে রাখবি, তা না হলে গরিবদের হাওয়া যদি একবার লেগে যায় তাহলে আমরাও গরিব হয়ে যেতে পারি। হ্যাঁ টিনা, তুমি একদমই ঠিক বলেছ। এই কৌশানী, তুই আমার ক্লাসে একদম থাকবি না। আমাকে দেখতে পেলেই অনেক দূরে সরে যাবি, ঠিক আছে? আর তুই যা এখন ক্লাসরুমের বাইরে গিয়ে দাঁড়িয়ে থাক। আমার ক্লাস হয়ে গেলে তারপরেই তুই ক্লাসে ঢুকবি। এভাবে সবাই ম্যাডাম ও কৌশানীকে অপমান করে ক্লাস থেকে বাইরে বের করে দেয়। কিন্তু কৌশানীর কোনো দোষ ছিল না। সে গরিব হওয়ায়, অর্থাৎ তার বাবা মা ঝালমুড়ি বিক্রি করায় তাকে এত অপমান সহ্য করতে হয়। এভাবেই কিছুদিন কাটে। কৌশানীর মা বাবা লক্ষ্য করে যে কৌশানী বেশ কিছুদিন ধরে স্কুলে যাচ্ছে না। কিরে কৌশানী, কি হয়েছে তোর? কয়েকদিন ধরেই দেখছি তুই স্কুলে যাচ্ছিস না আর তার উপর আবার তোর মনটাও খারাপ। কি হয়েছে বলতো? হ্যাঁ রে মা, কেউ কি তোকে কিছু বলেছে? যদি তোকে কেউ কিছু বলে থাকে তাহলে তুই আমাকে বল, আমি তাকে অনেক বকাবকি করে দেবো যাতে আমার মেয়েকে আর না কথা শোনাতে পারে। বাবা, তোমাকে আর কি বলবো বলো তো? আজকে তোমাদের দুজনের জন্যই তো আমাকে কথা শুনতে হচ্ছে, আমাকে কত অপমানিত হতে হচ্ছে। তোমরা কি জানো, তোমরা দুজনে ঝালমুড়ি বিক্রি করো বলে আমাদের স্কুলের ম্যাডাম আমাকে ক্লাস থেকে বাইরে বের করে দেয়, আমাকে ক্লাস করতে দেয় না। কি বলছিস রে মা? তোর সঙ্গে এত কিছু হয়েছে আর তুই আমাদেরকে কিছুই জানাসনি? আর এই জন্যই তুই স্কুলে যেতে চাস না, তাই তো? ঠিক আছে, তুই চিন্তা করিস না রে মা, আমরা স্কুলে গিয়ে তোদের ম্যাডামকে বুঝিয়ে আসবো যাতে তোকে আর কোনোভাবেই অপমান না করে, বুঝেছিস? তাতে তো কিছুই হবে না বাবা, কারণ ক্লাসের সব ম্যাডামরা, স্যাররা, স্টুডেন্টরা অনেক বড় লোক
আর ওরা অনেক ভালো পড়াশোনা করে, কিন্তু আমিও ভালো পড়াশোনা করা সত্ত্বেও আমাকে কেউ ভালোবাসে না, উল্টে সবার কাছ থেকে আমাকে অপমানিত হতে হয়। এভাবেই কৌশানী তার মনের কথা বাবা মাকে জানিয়ে দেয়। এর ফলে কৌশানীর বাবা মায়ের খুবই খারাপ লাগে, আর তারা ভাবতেও পারে না যে তাদের জন্য কৌশানীকে এত কিছু সহ্য করতে হয়। আচ্ছা রে মা, ঠিক আছে, তোর যখন এতই সমস্যা হচ্ছে তাহলে আমি আর তোর মা ঝালমুড়ি বিক্রি করতে যাব না, তাহলে এবার থেকে তোকে আর কেউ কথা শোনাতে পারবে না, বুঝেছিস? আচ্ছা বাবা, অত বড় স্কুলে তুমি আমাকে কেন ভর্তি করেছিলে? তুমি যদি আমাকে একটা সরকারি স্কুলে ভর্তি করতে, ওই সরকারি স্কুলে আমার মতো অনেক গরিব ছেলে মেয়েরা থাকতো, আর সবাই আমার ভালো বন্ধু হয়ে যেত। আমি অন্তত সেখানে ভালো মতো পড়াশোনা করতে পারতাম। কৌশানী, তুই কি জানিস তোর বাবা তোকে কেন অত ভালো স্কুলে ভর্তি করেছে? আসলে তোর বাবার স্বপ্ন ছিল যে তোকে একটা বড় স্কুলে ভর্তি করাবে, যেখানে অনেক ভালো মতো পড়াশোনা করানো হবে। তাই তো তোকে ওই স্কুলে ভর্তি করা হয়েছে, কিন্তু তোকে যে এত অপমান সহ্য করতে হবে তা তো আমরা কখনোই ভাবিনি। মায়ের মুখে এমন কথা শুনে কৌশানী একদমই চুপ করে যায়, কারণ তার কিছু আর বলার থাকে না। এভাবেই সময় কাটতে থাকে, আর দিনের পর দিন কৌশানী নিজেকে একদম বাড়ির মধ্যে বন্দি করে ফেলে। এর ফলে তার বাবা মা নিজেদের কাজ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু এখন যদি তারা ঝালমুড়ি বিক্রি করা ছেড়ে দেয় তাহলে অন্য কোনো কাজ তারা সহজেই খুঁজে পাবে না। আর তাদের হাতে ঝালমুড়ি যেহেতু অনেকেই পছন্দ করে, আর ঝালমুড়ি বিক্রি করে তারা ভালো টাকা উপার্জনও করতে পারে, তাই চাইলেই কৌশানীর বাবা মা ঝালমুড়ি বিক্রি করা বন্ধ করতে পারে না। আমরা কি করব বলতো? আমি তো কিছুই বুঝতে পারছি না। এই ঝালমুড়ির চক্করে পড়ে আমার মেয়েটাকে আমরা হারিয়ে ফেলছি না তো? দেখো, মেয়েটা কিন্তু স্কুলে যাওয়াও বন্ধ করে দিয়েছে। আমার মনে হচ্ছে আমাদের এই কাজের জন্য আমাদের মেয়েটা কিন্তু একদমই খুশি নয়। তুমি ঠিকই বলেছো, চলো আমরা একবার কৌশানীর সঙ্গে কথা বলে দেখি। এভাবেই নীলকান্ত বাবু এবং প্রিয়াঙ্কা দেবী কৌশানীর কাছে গিয়ে ব্যাপারটা খুলে বলে। মা, বাবা, আমি আর স্কুলে পড়াশোনা করতে চাই না। ওরকম স্কুলে গিয়ে কি দরকার বলতো, যেখানে আমাকে সব স্যার ম্যাডামদের কাছে অপমানিত হতে হয়? আমি ভেবেই নিয়েছি আমিও এবার তোমাদের সঙ্গে ঝালমুড়ি বিক্রি করব। আর তাছাড়া ঝালমুড়ি বিক্রি করাও তো একটা কাজ, ওটা তো খারাপ কোনো কাজ নয়। না, আমরা তোকে এরকম কম বয়সে কিভাবে স্কুল ছাড়িয়ে কাজে লাগিয়ে দিতে পারি? তুই ঝালমুড়ি বিক্রি করবি এটা হতে পারে না। আমাদের যতই কষ্ট হোক না কেন, ঝড় বৃষ্টি রোদ, আমরা সবসময় ঝালমুড়ি বিক্রি করতে পারবো, কিন্তু তোকে আমরা কোনো মতে এই কাজটা করতে দেব না। এভাবে প্রিয়াঙ্কা দেবী তার মেয়েকে কোনো মতে বোঝানোর চেষ্টা করে, কিন্তু তবুও কৌশানী কিছুতেই স্কুলে যেতে চায় না। আর বাড়িতে বসে বসে কৌশানী যখন বিরক্ত হয়ে পড়ে এবং সে বাইরে খেলাধুলা করতে যায়, তখনও বাইরের ছেলেমেয়েরা তার সঙ্গে মিশতে চায় না, কারণ কৌশানীর পরিবার গরিব বলে আর তার বাবা মা ঝালমুড়ি বিক্রি করে বলে কেউ কৌশানীর বন্ধু হতে চায় না। আর একদিন, আজকে তো মা আর বাবা এখনো বাড়ি ফিরছে না। আমার মনে হচ্ছে বিকেল বেলা স্কুল ছুটির সময় হয়ে এসেছে, তাই মনে হচ্ছে বাবা মা এখন বাড়িতে ফিরবে না। যাই, আমি বরং একটু মাঠ থেকে খেলে আসি। এই বলে কৌশানী বাড়ি থেকে কিছুটা দূরে মাঠে গিয়ে সব ছেলে মেয়েদের সঙ্গে একটু খেলাধুলা করার কথা বলে, কিন্তু কেউ কৌশানীকে পাত্তা দিতে চায় না। এই, তুই কে রে? যা তো এখান থেকে। আমরা কোনো গরিবদের সঙ্গে খেলাধুলা করব না। আমার মা বলে দিয়েছে কোনো গরিব মেয়ের সঙ্গে একদম খেলাধুলা করবি না, একদম মিশবি না, কারণ আমরা যা খাবো তোকেও তাই দিতে হবে। আর তুই তো কিছুই খেতে পাস না, তোর মা বাবা তো শুধুমাত্র তোকে ঝালমুড়ি খাওয়ায়। আমি তো ভাবলাম তোদের সঙ্গে আমি অনেক মজা করব, আজকে খেলাধুলা করব। এতদিন পর আমি বাড়ি থেকে বাইরে বেরোলাম, কিন্তু তবুও তোরা আমাকে কথা শোনাচ্ছিস। এই বলে কৌশানী কাঁদতে কাঁদতে বাড়িতে চলে যায়। আর কিছুক্ষণ পর কৌশানীর বাবা মা বাড়িতে ফিরে এসে কৌশানীকে দেখে বুঝতে পারে যে মেয়ের মন খারাপ। কিন্তু এবার আর তারা কৌশানীকে কোনো কিছু জিজ্ঞাসা করে না, কারণ কৌশানীর বাবা মা এবার ঠিক করে কৌশানীকে সঙ্গে নিয়ে তারা অন্য কোথাও চলে যাবে। মা কৌশানী, এখানে তোর অনেক অসুবিধা হচ্ছে বল? সব ছেলে মেয়েরা তোকে কথা শোনাচ্ছে, তোর বন্ধু বান্ধবরা তোকে কথা শোনাচ্ছে, তাই আমরা ঠিক করেছি আমরা আর এখানে থাকবো না। তুই ব্যাগপত্র গুছিয়ে রাখ, আমরা শহরে চলে যাব। শহরে গিয়ে তোর বাবা ঝালমুড়ি বিক্রি করবে। তোর বাবা শহরেই একটা বড় দোকান দেখেছে, আমাদেরকে শহরেই থাকতে হবে। তবে আমি আর তোর বাবার সঙ্গে ঝালমুড়ি বিক্রি করব না, এবার থেকে আমি তোর সঙ্গে বাড়িতেই থাকবো। কি, আমরা শহরে গিয়ে থাকবো? এবার তাহলে আমি শহরে অন্য একটা স্কুলে ভর্তি হব। আজ এখানে আমাকে কেউ অপমান করতে পারবে না, কারণ আমি আমার বন্ধুদেরকে আর বলবো না যে আমার বাবা ঝালমুড়ি বিক্রি করে। এভাবে পরের দিন তারা তিনজনে মিলে শহরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আর শহরে যাওয়ার পর কিছুদিনের মধ্যেই কৌশানীকে একটা নতুন স্কুলে ভর্তি করা হয়।
আর শহরেই তারা এখন একটা বাড়ি ভাড়া নিয়ে থাকতে শুরু করে। এখন কৌশানীর বাবা একটা বড় দোকান খুলে ঝালমুড়ি বিক্রি করে, আর কিছুদিনের মধ্যেই তার হাতে ঝালমুড়ি খুবই ফেমাস হয়ে যায়। আর এভাবেই ধীরে ধীরে নীলকান্ত বাবু টাকা জমাতেও শুরু করে। মা বাবা, তোমরা কি জানো এই নতুন স্কুলে আমার অনেক বন্ধু হয়েছে, আর আমাকে কিন্তু কেউ অপমান করে না, সবাই আমার সঙ্গে ভালো ব্যবহার করে। আমি জানতাম এখানে তোকে কেউ অপমান করতে পারবে না, কারণ তোর বাবা এখন অনেক টাকা রোজগার করে, আর এখনকার যুগের মানুষরা তো সবাই টাকা দেখেই মানুষকে ভালোবাসে। মায়ের মুখে এমন কথা শুনে কৌশানী বলে, মা জানো, কালকে আমি যখন স্কুলে গিয়েছিলাম তখন না সবাই বাবার প্রশংসা করছিল। বাবা নাকি দারুণ ঝালমুড়ি মাখিয়ে দেয়, আর বাবার হাতে ঝালমুড়ি সবার খুবই পছন্দ হয়। আমি তো এই কথাটা শুনে খুব খুশি হয়েছি, কারণ এতদিন ধরে বাবার জন্য আমাকে অপমানিত হতে হয়েছে, কিন্তু আজকে বাবার জন্য অনেকেই আমাকে চেনে। এভাবে শহরে যাওয়ার পর থেকে কৌশানী তার বাবা মায়ের সঙ্গে হাসি খুশি দিন কাটাতে থাকে, আর সময়ের সঙ্গে সঙ্গে তাদের আর্থিক অবস্থা সচ্ছল হয়ে ওঠে। এখন তাদের কাছে কোনো কিছুরই অভাব থাকে না, এমনকি কয়েক বছরের মধ্যে তারা শহরে নিজেদের বাড়ি তৈরি করে। এর ফলে কৌশানীর জীবনে আর কোনো রকম দুঃখ কষ্ট থাকে না। প্রবীণ তার মা সারদা দেবী এবং বাবা শুভেন্দু মুখার্জির সঙ্গে এক শহরে বাস করত। শহরে বসবাস করা সত্ত্বেও প্রবীণ একজন খুবই সহজ সরল মনের মানুষ ছিল। গত বছরে প্রবীণ তার ইঞ্জিনিয়ারিং পড়াশোনা শেষ করেছে। এই বছরে শহরের বাইরে অন্য একটা শহর কৃষ্ণনগরে প্রবীণের একটা চাকরি হয়। মা, আমি শহরের বাইরে কৃষ্ণনগরে একটা চাকরি পেয়েছি। আমাকে কোম্পানি 5 বছরের জব অফার করেছে, তাই আমাকে 5 বছরের জন্য ওখানে গিয়ে থাকতে হবে। দেখ বাবা, আমাদের তো বয়স হয়েছে, তুই 5 বছরের জন্য বাইরে চলে গেলে আমাদেরকে কে দেখবে বল? তাই বলছি বাবা, তুই বিয়ে করে নে, বিয়ে করে বৌমাকে এখানে রেখে যাবি। আমার বন্ধুর এক মেয়ে রিয়াকে আমাদের আগে থেকেই খুব পছন্দ ছিল তোর জন্য। আমি এত তাড়াতাড়ি বিয়ে করতে চাই না বাবা, চাকরিটাকে কয়েক বছর করি, তারপর না হয় ভেবে দেখব। আমরা বাড়ি একা থাকবো, আর আমাদের যদি কিছু হয়ে যায় তাহলে কি হবে বলতো? ঠিক আছে মা, তোমরা যেটা ভালো মনে করো সেটাই করো। বাবা, তোমরা আমার জন্য যে মেয়েকে বেছে নিয়েছো নিশ্চয়ই সে ভালোই হবে। ঠিক আছে, আমি রাজি আছি, কোনো অসুবিধা নেই। প্রবীণ এবং রিয়ার মতামত অনুসারে তাদের বিয়ে হয়। বিয়ের কয়েক মাস পরে প্রবীণ শহরে চলে যায়। সেই শহরে প্রবীণের রাহুল নামে একজন ভালো বন্ধু হয়। রাহুল প্রবীণের অফিস কলিগ ছিল। একদিন তাদের অফিসের এক কলিগ রমেশ তার বিয়ের জন্য রাহুল এবং প্রবীণকে ইনভাইট করে। তাই প্রবীণ ও রাহুল রমেশের বিয়েতে যায়, কিন্তু বিয়ের দিন রমেশ নিজেই তার বিয়ে থেকে পালিয়ে যায়, কারণ সে অন্য একটি মেয়েকে পছন্দ করত। রমেশ পালিয়ে গেছে শুনে পাত্রী অর্থাৎ রিমির বাবা মা খুবই চিন্তিত হয়ে পড়ে। তারা ভাবতে থাকে এখন রিমিকে কে বিয়ে করবে। অনুষ্ঠান বাড়িতে আর কাউকে খুঁজে না পেয়ে প্রবীণকে দেখে রিমির মা কুন্তলা দেবী বলে, বাবা, তুমি আমাদের উদ্ধার করো, আমার মেয়েকে বিয়ে করো, না হলে আমাদের মান সম্মান সব ধুলোয় মিশে যাবে। আজকে যদি রিমির বিয়ে না হয় তাহলে ও কি যে করবে এই ভেবেই আমাদের খুব চিন্তা হচ্ছে। কি বলছেন জেঠিমা? আমি কিভাবে বিয়ে করব? এটা আমার পক্ষে সম্ভব হবে না, আমাকে ক্ষমা করবেন প্লিজ। রিমির বাবা মা প্রবীণের হাতে পায়ে পড়ে যাতে সে যেন রিমিকে বিয়ে করে, কিন্তু প্রবীণ তো আগে থেকে বিবাহিত। সেরকম পরিস্থিতিতে সে সেটা বলবে কিভাবে, এই ভাবতে ভাবতে সে একটি কণ্ঠ শুনতে পায়, আমি আর বেঁচে থাকতে চাই না, আমি আর বেঁচে থাকতে চাই না, আমি মরে যেতে চাই, আমি মরে যেতে চাই। এই শুনে রিমির বাবা মা কাঁদতে কাঁদতে বারবার প্রবীণকে জোর করায় প্রবীণ আর কোনো পথ খুঁজে না পেয়ে রিমিকে বিয়ে করে। রিমিকে বিয়ে করে প্রবীণ এবং রিমি একসাথে থাকে। প্রবীণ তার 2 স্ত্রীর মনে কষ্ট দিতে চায় না, সেই জন্য সে তার 2 স্ত্রীর কথা একে অপরকে জানায় না। এভাবে আরো কয়েক মাস কেটে যায়। অফিসে প্রবীণের এক কলিগ আরোহী মনে মনে প্রবীণকে খুব পছন্দ করত। একদিন আরোহী ভাবে আজকে সে প্রবীণকে তার মনের কথা বলেই ছাড়বে। এই ভেবে অফিস থেকে ফেরার পথে প্রবীণকে দেখে আরোহী বলে, আমি তোমাকে খুব পছন্দ করি প্রবীণ, অনেকদিন ধরেই তোমাকে বলতে চাই, কিন্তু আমি তোমাকে বলতে পারিনি। এসব কি বলছো আরোহী? তুমি আমার অফিসের একজন কলিগ,
আমি তোমার ব্যাপারে এসব কিছুই ভাবিনি। সরি, আমাকে ক্ষমা করে দিও। এমন করে বলো না প্রবীণ, কারণ তুমি যদি আমাকে বিয়ে না করো আমি তাহলে এই ব্রিজের নিচে ঝাঁপ দিয়ে নিজের জীবন দিয়ে দেব। কোনো উপায় না পেয়ে শেষ পর্যন্ত আরোহীকে বিয়ে করতে প্রবীণ বাধ্য হয়। প্রবীণ আরোহীকে নিজের বাড়িতে নিয়ে যেতে না পারায় সে আরোহীকে অন্য একটি বাড়িতে রেখে আসে। এভাবে দেখতে দেখতে আরো কয়েক মাস কেটে যায়। একদিন রিমি বলে, প্রবীণ, আগামী মাসের 5 তারিখে আমার জন্মদিন, তুমি কি আমার জন্মদিন সেলিব্রেট করবে না? কি যে বলো না রিমি, তোমার জন্মদিনের কথা যদি আমি আগেই জানতাম তাহলে সারপ্রাইজ প্ল্যান করে তোমাকে সারপ্রাইজ দিতাম, কিন্তু আমি তো জানতাম না। যাই হোক, তোমার জন্মদিন অবশ্যই সেলিব্রেট করা হবে। তাহলে আমার জন্মদিনের জন্য কিছু কেনাকাটা করতে হবে, আমি আজকে তাহলে শপিং করে নিয়ে আসবো। আচ্ছা বাবা, ঠিক আছে, তোমার যা লাগবে তুমি তাই শপিং করে নিয়ে এসো। এই বলে প্রবীণ অফিসে চলে যায়। অফিসের জন্য প্রবীণ একটু আগেই বাড়ি থেকে বেরিয়ে পড়ে, যাতে সে আরোহীর সঙ্গে দেখা করতে পারে। সেখানে গেলে আরোহী বলে, প্রবীণ, আমি আজকে একটু শপিং করতে যাচ্ছি। ঠিক আছে ঠিক আছে, তুমি তাহলে শপিং করতে যাও, আমি অফিসে বেরোলাম, কেমন? প্রবীণ তাদের 2 স্ত্রীকে আগে থেকেই বলে দিয়েছিল যে অফিসের কাজের জন্য তাকে আজকে ওভারটাইম নাইট ডিউটি করতে হবে। সেই কারণে প্রবীণ যদি তার এক স্ত্রীর বাড়িতে না যেত তাহলে কোনো সমস্যা হতো না। প্রবীণ অফিসে বেরিয়ে গেলে আরোহী একটি শপিং মলে যায়। সেখানে গিয়ে আরোহী কিছু কেনাকাটার পর রিমিকে দেখতে পায়। রিমি ছিল আরোহীর স্কুল জীবনের বান্ধবী। তারা খুব ভালো বন্ধু ছিল। তাদের একে অপরের সঙ্গে কোনরূপ যোগাযোগ ছিল না। তারা একে অপরকে দেখে খুবই খুশি হয়। আরোহী রিমিকে দেখে বলে, কিরে রিমি, কেমন আছিস? কতদিন পর দেখা হলো, কলেজটা আলাদা হওয়ায় তোর সাথে আর দেখা সাক্ষাৎ নেই। আমি ভালো আছি, তুই কেমন আছিস বল? সত্যি অনেকদিন পর দেখা হলো। এই রিমি, তুই কবে বিয়ে করলি রে? আমাকে তো একবারও জানালি না। সে আর বলিস না, আমার বিয়েতে একটা কাণ্ডই হয়ে গেল। কেন রে, কি হয়েছিল? রিমি তার বিয়ের দিন কি হয়েছিল সবটাই বলে। তোর সাথে এত বড় দুর্ঘটনা ঘটে গেল? হ্যাঁ, আর বলিস না। আর তুই কবে বিয়ে করলি? আর বলিস না, আমার বিয়েটা খুব তাড়াহুড়ো করে হয়েছিল, তাই কাউকে ঠিকভাবে বলা হয়নি। আচ্ছা শোন না, 5 আগস্ট আমার জন্মদিন। বিয়ের পরেই প্রথমবার আমার জন্মদিন, তাই জন্য আমার হাজবেন্ড আমার বার্থডে সেলিব্রেট করবে। তোকে কিন্তু আসতে হবে, ঠিক আছে? হ্যাঁ রে, তোর বার্থডে আর আমি আসবো না তা হয় নাকি? আমি অবশ্যই আসবো। তাহলে তোকে বলে দিলাম, তুই আর তোর হাজবেন্ড অবশ্যই আসবি। আমার বাড়ির অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি, ঠিক সময়ে পৌঁছে যাস। এই বলে তারা শপিং মল থেকে আরো কিছু কেনাকাটা করে যে যার বাড়িতে চলে যায়। বাড়িতে এসে রিমি প্রবীণকে ফোন করে বলে দেয় যে আজকে তার এক স্কুলের বান্ধবীর সঙ্গে দেখা হয়েছিল আর সে তাকে তার জন্মদিনের দিন ইনভাইট করেছে। ওদিকে আরোহী প্রবীণের সঙ্গে দেখা হলে বলে, শপিং মলে আজকে আমার এক বান্ধবীর সঙ্গে দেখা হয়েছিল, সে তার জন্মদিনের জন্য আমাদের নেমন্তন্ন করেছে। তুমি তোমার বান্ধবীর জন্মদিনে যেতে পারো, কিন্তু আমি যেতে পারবো না, কারণ সেদিন আমার অফিসের একটা কাজ আছে, আমাকে যেতে হবে। রিমির জন্মদিনের জন্য প্রবীণ তার বন্ধু রাহুলকেও নেমন্তন্ন করে। এদিকে প্রবীণের বাবা মা এবং প্রবীণের প্রথম স্ত্রী রিয়া অনেকদিন প্রবীণকে না দেখায় তারা ভাবে শহরে এসে প্রবীণের সঙ্গে দেখা করবে। এই ভেবে তারা একটা দিন ঠিক করে। দেখতে দেখতে রিমির জন্মদিন চলে আসে। প্রবীণ রিমির জন্য একটা বার্থডে কেকও নিয়ে আসে। প্রবীণের বাড়িতে রিমির পরিবার এবং রাহুল উপস্থিত ছিল। এমন সময় তাদের বাড়ির ডোরবেল বেজে ওঠে। রাহুল দরজা খুলে দেখতে পায় যে প্রবীণের তৃতীয় স্ত্রী আরোহী এবং প্রবীণের বাবা মা এবং তার প্রথম স্ত্রী রিয়া বাইরে দাঁড়িয়ে আছে। ঘরে এসে প্রবীণকে এটা জানাতে প্রবীণ তো একেবারে অবাক হয়ে যায়। সে এবার কি করবে, কোথায় লুকাবে, এই ভেবে ভেবে সে দুশ্চিন্তায় পড়ে। এমন সময় রিমি তাদেরকে দেখে বলে, আরে তুই চলে এসেছিস, আয় আয় ঘরে আয়। আপনাদের তো ঠিক আমি চিনতে পারলাম না। প্রবীণের বাবা মা এবং প্রবীণের প্রথম স্ত্রী রিয়া রিমিকে দেখে অবাক হয়ে যায়। এটা প্রবীণের বাড়ি তো? আমরা প্রবীণের বাবা মা। হ্যাঁ হ্যাঁ, এটা প্রবীণের বাড়ি। আসুন না মা, বাবা, ভিতরে আসুন।
প্রবীণের মা বাবা হঠাৎ রিমির মুখে মা বাবা শুনে অবাক হয়ে যায়। এদিকে আরোহী প্রবীণের নাম শুনে অবাক হয়, কিন্তু মুখে কিছু না বলে তারা ঘরে প্রবেশ করে। প্রবীণ কোথাও লুকানোর জায়গা না পেয়ে সামনাসামনি তাদের সঙ্গে দেখা হয়। প্রবীণের বাবা মা তো প্রবীণকে দেখে খুব খুশি হয়, কিন্তু আরোহী প্রবীণকে দেখে একেবারেই অবাক হয়ে যায়। কেমন আছিস বাবা? আর এই মেয়েটিকে, একে তো চিনতে পারলাম না। প্রবীণ, তুমি এখানে কি করছো? তুমি বললে আজকে অফিসে ইম্পর্টেন্ট কাজ আছে, তাই জন্য তুমি আমার সঙ্গে রিমির বার্থডেতে আসবে না, কিন্তু তুমি এখানে কি করছো? এসব কি বলছিস আরোহী? প্রবীণ তো আমার স্বামী, এখানে কি করছে মানে? আর তুই প্রবীণকে কিভাবে জানিস? তুই কি বলছিস বলতো? প্রবীণ তো আমার স্বামী, এই তো কয়েক মাস আগে আমাদের বিয়ে হলো। আপনারা কি বলছেন? প্রবীণ আমার স্বামী? 2 বছর হয়ে গেল আমাদের বিয়ে হয়েছে। বিশ্বাস না হয় এই তো প্রবীণের বাবা মা আছে, এনাদের জিজ্ঞাসা করো। প্রবীণ, এসব কি হচ্ছে বলতো? তোকে শহরে কাজের জন্য পাঠিয়েছিলাম, আর তুই এখানে এসে 2টো বিয়ে করে বসে আছিস? ছি, আমার তো ভাবতেই অবাক লাগছে যে তুই আমাদের ছেলে। প্রবীণ একসঙ্গে সকলের মুখোমুখি হওয়ার ফলে খুব ঘাবড়ে যায়। এই পরিস্থিতিতে সে কি বলবে বুঝতে না পেরে শেষ পর্যন্ত প্রবীণ সত্যিটাই বলে। তাহলে আমার সাথে কেন বিয়ে করেছিলে? তোমরা শান্ত হও প্লিজ, তোমাদের আমি সব বলছি, ওয়েট করো। রিয়া আমার স্ত্রী, রিমিও আমার স্ত্রী, আর আরোহী তুমিও। রিয়াকে আমি আমার শহরে প্রথম বিয়ে করে অফিসের কাজে চলে আসি কৃষ্ণনগরে। রিয়াকেই আমি আমার স্ত্রী মানতাম। সত্যি বলতে আমি তোমাদের বিয়ে করতে চাইনি। তোমাদের সাথে বিয়ে হওয়াটা একটা দুর্ঘটনা, এটাই বাস্তব। রিমি, ভালো করে মনে করে দেখো তো আমি কি বলেছিলাম তোমাকে। আমি বলেছিলাম তোমাকে বিয়ে করব, তোমার হবু বর বিয়ের পিড়িত থেকে পালিয়ে যাই, তাই শুনে তুমি তো সুইসাইড করবে বলেছিলে, আর তাই তো তোমার মা বাবা আমাকে জোর করে তোমার সঙ্গে বিয়ে দিয়ে দেয়। তখন সেই পরিস্থিতিতে আমি সত্যিটা বলতে পারিনি যে আমি বিবাহিত। আর আরোহী, তুমি তো নিজেই আমাকে পছন্দ করে বিয়ে করবে বলেছিলে। আমি তো তোমাকে পরিষ্কার না বলে দিয়েছিলাম, কিন্তু তুমি কোনো কিছুই না শুনে সুইসাইড করতে গিয়েছিলে। শেষে কোনো রকম উপায় খুঁজে না পেয়ে তোমাকেও বিয়ে করতে হয়। আমাকে তুমি বলতে পারতে প্রবীণ যে তুমি বিবাহিত। আমি তো বলতে চেয়েছিলাম, কিন্তু তুমি তো আমার কোনো কথাই শুনতে চাইছিলে না, তাই বাধ্য হয়ে তোমাকে বিয়ে করতে হয়েছে। বিয়ের পরে আমি তোমাদের একে অপরের কথা বলিনি, কারণ আমি তোমাদের কষ্ট দিতে চাইনি। তোমাদের আমি সব সময় খুশি রাখতে চেয়েছি, আর সেই জন্যই তোমরা যা বলেছো তাই করেছি। তোমরাই বলো তোমাদের জন্য আমি কি না করিনি। রিমি এবং আরোহী প্রবীণের কথা শুনে বুঝতে পারে যে প্রবীণের শুধু একারই দোষ ছিল না, তাদেরও দোষ ছিল। তাই রিমি এবং আরোহী তাদের ভুলের জন্য প্রবীণের কাছে ক্ষমা চায়। রিয়া বুঝতে পারে যে প্রবীণ পরিস্থিতির শিকার হয়ে 2টো বিয়ে করতে বাধ্য হয়েছিল। তোমাকে ভুল বোঝার জন্য আমাকে ক্ষমা করে দাও প্রবীণ। সত্যি প্রবীণ, আমরা তোকে ভুল বুঝেছিলাম, পারলে আমাদের ক্ষমা করে দিস। রিয়া, রিমি এবং আরোহী একসঙ্গে একই বাড়িতে থাকার সিদ্ধান্ত নেয়, ঠিক 3 বোনের মতো। এসব কথা শুনে প্রবীণও খুব খুশি হয়। এতদিন সবার কাছ থেকে ব্যাপারটা লুকাতে লুকাতে প্রবীণ হাঁপিয়ে উঠেছিল। সেদিনের পর থেকে তারা সবাই মিলে একই সঙ্গে হাসি খুশি বসবাস করতে থাকে।